দাদুমাকে ক্ষমা করে দাও দাদু ভাই। তার আদর ভালোবাসা থেকে তোমাকে বঞ্চিত রাখার জন্য ক্ষমা করো। তোমার সাথে হওয়া সকল অবিচার অন্যায়ের জন্য ক্ষমা করো তোমার এই হতভাগা দাদুমাকে। নিজ রক্ত যতই দূরে থাকুক আর নিজের প্রতি যতই অন্যায় অবিচার করুক, এই বংশীয় রক্তের টান মায়া যেন অন্যরকম। দাদুমার আদর ছোঁয়া বাবার ছোঁয়ার মতো যেন উপলব্ধি করলো নিবান। সে প্রেক্ষিতেই মুখে আওড়ালো, এমনভাবে বলবেন না দাদুমা, বাবা কষ্ট পাবেন। ওনার মা ওনার সন্তানের কাছে এভাবে ছোট হয়ে কথা বলছে। উনি বেঁচে থাকলে হয়তো এই দৃশ্যটা কখনো মানতেন না। আর আমিও চাই না আমার মৃত্যু বাবা মার অসম্মতি হোক। দাদির ভালোবাসা পেয়েও চোখ মেলল না নিবান। সেভাবে চোখ বুজে রেখে বলল কতগুলো। আর আমার আউসাফের আমানত, তার কলিজার টুকরো যে আমি আগলে রাখতে পারিনি, তার জন্য কি আমার উপর মনক্ষুণ্ণ হবে না, কষ্ট পাবে না? এতদিন পরে কথাগুলো মনে হলো, মনে কথাগুলো আসলো, কথা বাড়ালো না নিবান, চুপ রইল। নিবানের থেকে সরতে ভদ্রমহিলার নজর পড়ল পাশে। নিহারিকা বেগমকে দেখে পরাণ কেঁদে উঠল। নীরবে কিছু সময় তাকিয়ে কাপা সরে আওড়ালেন, কেমন আছো নিহারিকা? গলা কাঁপল নিহারিকা বেগমের। গত হওয়া স্বামী না থাকলেও ওনাকে তিনি ভুলে যাননি, আর না তার পরিবারকে, আর না কয়েক বছরের সংসারকে। যখন একাকী সময় পার করেন মনে পড়ে ফেলে আসা দিনগুলো, সব কিছু আবার দীর্ঘশ্বাসের সাথে মিলিয়ে যায় মনে পড়া অতীত। ভদ্রমহিলা প্রশ্ন জপতেই সময় নিয়ে নিহারিকা বেগম উত্তর দিলেন, ভালো আছি, আপনি কেমন আছেন মা? এই তো আছি ভালো, তবে মানা হয় সন্তানের ভালোর জন্য তাকে দূরে সরিয়ে দিয়েছিলে তুমি, সেটা বুঝেও অবুঝ রইলে কি করে? এই মাটা কেমন আছে একটু খোঁজ খবর নিলে না, জানতে চাইলে না? আমার অসুস্থতার মৃত্যুসজ্জা পর্যন্ত গড়িয়েছিল, শুধু নাতিকে দেখতে চাইনি আমি, তোমাকে চেয়েছিলাম। কই, মাকে তো একবার দেখতে গেলে না? মাকে বুঝি এখনো ক্ষমা করতে পারোনি? খোঁজ নিয়েছিল নিহারিকা বেগম। ওই বাড়ির একটা সদস্যের সাথে এখনো যোগাযোগ আছে ওনার, তার কাছেই খোঁজ নিয়েছিল। তবে ভদ্রমহিলা হয়তো জানেন না, জানাতে চাইলেও না নিহারিকা বেগম। ধীর পায়ে এগিয়ে শাশুড়ি মায়ের কাছে গিয়ে বসলেন। আলতো স্পর্শে ওনার হাতটা ধরে বললেন, আপনি তো জানেন সবকিছু, পরিস্থিতি যেটা দাঁড়িয়েছিল, ওই বাড়িতে পা রাখার ইচ্ছে আর কখনো হয়নি মা। তবে আপনাদের আমি ভুলিনি মা, আর আপনি এমন কোনো অন্যায় আমার সাথে করেননি যে আপনাকে আমার ক্ষমা নজরে দেখতে হবে। দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রমহিলা, ফের রয়ে শুয়ে বললেন, তুমি যার জন্য ও বাড়িতে পা মারাতে চাও না, সে এখন আর ও বাসভবনে থাকে না। সব কিছু বেচে কিনে মা ভাইদের ফেলে পর শহরকে আপন করে নিয়েছে। স্ত্রী সন্তানকে নিয়ে বিদেশে স্থায়িত হয়েছে। এক সন্তানকে চোখের সামনে দিয়ে কবরে শায়িত করা হলো। অন্য সন্তানকে পরের বাড়ির মেয়ের জন্য কাছছাড়া করতে চাইনি আমি। তাই সেদিন আমার আউসাপের কাছে জবাবদিহিতা করা লাগবে জেনেও আমি তোমাদের প্রতি অবিচার করলাম। সেদিন নীরব থেকে বাড়ি ছাড়া হতে বাধ্য করলাম, অথচ তাই হলো। সেই সন্তান নিজের ভালোর জন্য, নিজের সুখের জন্য আমার কাছছাড়া হয়েই গেল। অথচ আমি তোমাদের কাছে, আমার মৃত সন্তানের কাছে কত বড় দায়ী হয়ে রইলাম। আমাকে ক্ষমা করে দিও নিহারিকা, ক্ষমা করে দিও। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভদ্র মহিলাকে সান্ত্বনা দিতে থাকলেন নিহারিকা বেগম। সেখান থেকে কিছুক্ষণ পর নিবানের আরও ছোট চাচা ঢুকলো ক্যাবিনে, যিনি নিবানের দাদুমাকে সাথে করে নিয়ে এসেছেন। তবে নিবানের জন্য ফলমূল নিয়ে আসতে মাকে এগিয়ে দিয়ে চলে গিয়েছিলেন। ভদ্রমহিলা অসুস্থ নাতিকে দেখার জন্য ওনাকে পথে কোথাও দাঁড়াতে দেয়নি, বিদায় ওনাকে হসপিটালে পৌঁছে দিয়ে উনি পুনরায় ফলমূল আনতে গিয়েছিলেন। নিহারিকা বেগম যখন বাড়ি ছেড়েছিলেন, ছেলেটা ছোট ছিল, কেবল ইন্টারমিডিয়েট পড়ে। সেই ছেলের এখন বড় সংসার, ভালো মন্দ আলাপন সেরে সাংসারিক ভালো মন্দ কথায় মন্ত্র হলো তিনজনে। সেখানে নিবান শুধু নীরব দর্শক, সবার কথা শুনে যাচ্ছে। যদিও ছোট চাচার সাথে তার মোটামুটি সম্পর্ক, যোগাযোগও আছে, চলতো মাঝে মধ্যে, তবে ও বাড়িতে আসা যাওয়া ছিল না। সেই সম্পর্কে উনি নিবানের সাথেও মাঝে মধ্যে টুকটাক কথা সারছেন। তবে নিবানের মন অন্য কোথাও, নজর আবদ্ধ ক্যাবিনের দরজা। এই বুঝে সেই কাঙ্ক্ষিত মুখটা দরজা ঠেলে ভেতরে ঢুকবে,
কিন্তু না, সময় অপেক্ষায় করাচ্ছে। অপেক্ষা করতে করতে আর 4টা দিন, অথচ সেই মুখটার সাথে দেখা নেই। মাথা সোজা করে চোখ বুজে নিল নিবান। শক্ত মনে হঠাৎই অভিমানেরা জায়গা করে নিল, যেখানে যুক্ত হলো অভিযোগেরাও। সে মনে মনে আওড়ালো, তুমি এত নিষ্ঠুর নির্দয়া কি করে হতে পারো গৌরী? কি করে? তবে কি আমি তোমাকে কোমল ফুলটা ভেবে মারাত্মক ভুল করে ফেললাম? শীতের দক্ষিণা হিমেল হাওয়া বইছে এলোমেলো ভাবে, প্রচুর ঠান্ডা ভাব। সে ঠান্ডা ভাব ছাড়িয়ে যাচ্ছে নিবানের হালকা ফুল স্লিভ সাদা টি শার্টটা ভেদ করে। তবুও অনড় ছেলেটা যেন শীতল বাতাসটা তার শরীর ছুঁয়ে গেলেও ভিতরটা ছুঁয়ে দিতে পারছে না। যে ঠান্ডা ভাবটায় শরীর হিম হয়ে আছে, তা কিছুতেই ভিতরের জ্বলনটা নিভাতে পারছে না। বাড়িতে এসেছে কাল বিকালে, তবুও মেয়েটার দেখা নেই। দূর প্রান্তে স্থির হয়ে থাকা বাদামি বিবর্ণ নজর জোড়া এবার আপন মনে বুঝে নিল নিবার। হঠাৎ সে শান্ত পায়ের কদম ধ্বনি, হৃৎপিণ্ড কেঁপে উঠল নিবানের। কৌরি এসেছে। মেয়েটার পায়ের নিঃশব্দতাও তার চেনা। সে শতভাগ শিউর কৌরি এসেছে। ভিতরের জ্বলনটা কমার বদলে বেড়ে গেল দ্বিগুণ। তবে ভুলেও পিছু ফিরল না নিবান। প্রগাঢ় এক অভিমানে সেভাবে চোখ বুজে অনড় দাঁড়িয়ে রইল। মনে মনে অভিমানী মন প্রশ্ন ঝাপল, সত্যি কি মেয়েটা তার জন্য এসেছে? মরে যাচ্ছিল তাই মেয়েটাকে দেখতে চায়নি? আর এখন তো সে সুস্থ। ধুরু ধুরু বুকে নিবানের কয়েক কদম পিছিয়ে এসে দাঁড়ালো কৌরি। সেদিনের পরে মানুষটাকে একটা বার দেখার জন্য কতটা উতলা হয়েছিল তার মন, সেটা শুধু সেই জানে। হসপিটালে যাওয়ার জন্য মুখিয়েছিল, অথচ সবার হসপিটালে অবাধ যাওয়া আসা চললেও তাকে যেন সেখানে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এমনটা ভেবে বসেছিল সবাই। দ্বিধায় লজ্জায় সেও আর বলতে পারেনি। মানুষটাকে একটু দেখতে সেও হসপিটালে যেতে চায়। কাল বিকালে যখন মানুষটাকে বাড়িতে নিয়ে আসা হলো, কৌরি সামনাসামনি না যেতে পারলো। দরজার আড়াল থেকে অসুস্থ মানুষটাকে খুব খেয়াল করে দেখেছিল। শ্যামবর্ণ মুখটা সে গম্ভীর্য, কপালে মোটা করে ব্যান্ডেজ জড়ানো, হাতেও সে একই অবস্থা। ইস, ওই অবস্থায় মানুষটাকে দেখে পরানটা কিভাবে ছলকে উঠেছিল। আজ সকাল থেকেও সুযোগ পায়নি মানুষটাকে দেখার, আর কাছে যাওয়া তো অপ্রকাশ্যভাবে বারণ। এই নিষেধ বারণ কেউ না করলো কোনটা, এই নিষেধ যেন সম্পর্কের অধিকারের। তবে বারবার খেয়াল রেখেছে মানুষটা ড্রয়িং রুমে আসলো কিনা, রুম থেকে বের হলো নাকি। কিন্তু না, আজ সারাদিনে মানুষটা সকাল থেকে রুম থেকে বের হয়নি। তার সকল প্রয়োজন অপ্রয়োজন রুমে মেটানো হয়েছে। সেখানে ও বাড়ির সবার অবাধ যাতায়াত থাকলো সম্পর্কের খাতিরে তার যাওয়া প্রশ্নবিদদের। কি জন্য এসেছো? ভারী গলায় চমকে উঠল কৌরি। মুখ উঁচু থাকলো, খেয়ালি নজর ভাবনায় ডুবেছিল। গম্ভীর স্বরের বার্তা কানে আসতেই নজর খেয়ালি হয়ে উঠল। উঁচু লম্বা মানুষটার পেছন দেখা গেল, সামনে দেখার উপায় নেই। তবে মানুষটার গম্ভীর গলাটা আজও আরও দৃঢ়, কিন্তু তার সাথে তো কখনো এত কঠিন গলায় কথা বলে না। তবে কি ভাবনা না এগিয়ে কিছু বলতে গিয়েও দ্বিধায় পড়ল কৌরি। কি বলবে, কি জিজ্ঞেস করবে? সে কখনো নিজ ইচ্ছেতে মানুষের সাথে কথা হয়নি তার। তবে কি জানতে চাইবে? আর জানতে চাওয়াতে আসছে যাচ্ছে বা কি? কৌরির নীরবতায় আরও জ্বালিয়ে দিল নিবানকে। মুহূর্তে ঘুরে কৌরির মুখোমুখি দাঁড়ালো সে, ক্রবিত গলা শুধালো, বাড়িতে কুকুর বিড়াল পুষলে মানুষের তার প্রতি একটু মায়া জন্মায়, টান হয়। সেখানে আমি তো মানুষ, আমার দুর্বলতা তুমি জেনেও তোমার কি একটু আমার জন্য মায়া হয়নি কইরি? আমি মরে যেতে পারতাম, সেটা জেনেও কি আমাকে একটু দেখতে ইচ্ছে হয়নি তোমার? তীব্র অভিযোগে বুক কেঁপে উঠল, হৃৎপিণ্ডে বিঁধল যেন সূচালো তীর। সেই যন্ত্রণায় চোখ ভিড় করলো নোনা জল। তবে সেই নোনা জল দাঁতে দাঁত চেপে রোধ করলো কার্নিশ বেয়ে গড়ালো থেকে। গলা কাঁপলো কথা বলতে গিয়ে, তবুও বলল, আমি যেতে চেয়েছিলাম। আমি অপেক্ষাতে ছিলাম, কিন্তু তুমি যাওনি কেন? এই কেন ওর জবাবদিহিতা দিতে গিয়েও দিতে পারলো না কৌরি। শুধু অনিমেষ চেয়ে রইল নিবানের ক্ষোভিত শ্যামবর্ণ মুখে। কৌরিকে চুপ থাকতে দেখে তাচ্ছিলের হাসি আসলো নিবান, যেন সেই হাসি নিজের উপর তাচ্ছিল্য করা। মুখে বলল সেরকম তাচ্ছিল্যময় কথা। আগের সে খুব নেই গলায়। গলার স্বর এবার শীতল হলো। সে শীতল গলার শিথিল বাক্যে কৌরির হৃদস্পন্দন থমকে গেল। বিগত 4 দিন আমি হসপিটালে শুয়ে বসে এটা রিয়েলাইজড করলাম, আমি সত্যি তোমার উপর জোরাবাদি করছি। তুমি ঠিকই বলেছ, আমার তোমার উপর অনুভূতি জন্মাতেই পারে, সেটা আমার অনুভূতি আর মনের ব্যাপার। তাই বলে তোমার তো বাধ্যবাধকতা নেই যে সেই একই অনুভূতি
তুমি আমাতে অনুভব করবে। সেই ক্ষেত্রে আমি সত্যি তোমার উপর জোরাবাদি করছি। দুঃখিত, খুব খুব দুঃখিত। চোখ বুজে ফেলল কৌরি। মুহূর্তে চোখের কার্নিশ বেয়ে অর্ণগণ নোলাজল গড়ালো। সেটা দেখে ভিতরটা আরও জ্বলে উঠল নিবানের। তীব্র আক্রোশ নিয়ে কৌরির মুখের কাছাকাছি গিয়ে দাঁড়ালো সে। ফের নিজের ভিতরে জমা সকল অভিমান অভিযোগ মিশিয়ে রাগ মিশ্রিত কণ্ঠে বলল, তুমি প্রার্থনা করতে আমার ফিরে না আসার, তোমাকে জোরাবাদি করার মানুষটা একেবারে মিলিয়ে যেত তোমার জীবন থেকে। সেই সুখে তুমি মুক্ত পাখির মতো ডানা মেলে বেড়াতে। প্রার্থনা করতে তুমি, আমি না ফিরে আসতাম তোমার কাছে। ছাদের উপর শান বাঁধানো বসার স্থানে দুহাঁটু একসাথে মুড়ে ফুপিয়ে কেঁদে চলেছে কৌরি। সে নিঃশব্দে কান্নার ধমকে থেকে থেকে কেঁপে উঠছে তার পেলব শরীর। ফর্সা চোখ মুখ লালা বর্ণায় ছেয়ে গেছে। ঠুটে দাঁত চেপে কান্নার ফলে ঠুটজোড়াও বিপর্ণ ছেড়ে রক্তিম আবায় ছেয়ে পিষ্টে আছে যন্ত্রণায়। এত পোড়া কপাল নিয়ে পৃথিবীতে কেন জন্মেছিল সে? দুর্ভাগ্য বুঝি শুধু তারই প্রাপ্য? কেন ওই মানুষটা তার ভিতরটা বুঝতে চাইল না? ইদানিং তার সুখ অসুখ সব নিজ থেকে বুঝে নিতে পারছে, আর এটুকু বুঝে নিতে পারলো না কেন সে মানুষটাকে দেখতে যেতে পারেনি। কৌরি কি এতই নিষ্ঠুর অমানবিক? মানুষটা অ্যাক্সিডেন্ট করেছে শুনে কি অনুভূতি হয়েছিল তার, এটা শুধু সেই জানে। একটা পলক মানুষটাকে দেখার জন্য মনটা কিভাবে ছটফটিয়েছিল সেটাও শুধু তার ভিতরটা জানে। অথচ সেই মানুষটা তাকে কিছু বলার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে রেগে মেগে চলেই গেল। তাকে একটাবার বোঝার চেষ্টাও করলো না। এই বুঝলো মানুষটা তাকে এত রাগ এত খুব জন্মেছে তার উপর। কৌরির কান্নার গতিবেগ বাড়ল। হঠাৎ সামনে দুখানা ফর্সা গোটালো পা দেখে কান্নারা এবার হুড়মুড়িয়ে বেরিয়ে এলো। বসা অবস্থায় মান্যতার কোমর জড়িয়ে তার পেটে মুখ গুজে হেঁচকি তুলে কাঁদতে থাকলো। মান্যতাও পরম যত্নশীলতায় নিজের সাথে জড়িয়ে নিল তাকে। নিজের রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছিল সে। হঠাৎ দাদাভাইকে হনহনিয়ে ছাদ থেকে নামতে দেখে দাঁড়িয়ে পড়েছিল সে। নিবান কাছে আসতে তাকে দেখে চলা ধীর করলো। ফের গম্ভীর কণ্ঠে তাকে আদেশ করলো ছাদে আসতে, বলে চলে গেল। মান্যতা ভেবে পায়নি দাদাভাইয়ের এমন আদেশের কারণ, কেন সে ছাদে যাবে। হঠাৎ কিছু মাথায় খেলতে দ্রুত ছাদে সে দেখলো দাদাভাইয়ের রাগের কারণ। উনি আমার কথা কিছুতেই শুনলই না আপু। আমি কেন যেতে পারি না কারণটা উনি জানতেও চাইলেন না, শুনতেও চাইলেন না, বরং তার বিনিময়ে আমাকে ভুল বুঝে কত উল্টাপাল্টা কথা শুনিয়ে চলে গেলেন। তবে বিশ্বাস করো, আমি যেতে চেয়েছিলাম, উনি সে কথা কিছুতেই মানতে চাইছেন না, বিশ্বাসও করছেন না। আরও উল্টো আমার সম্পর্কে সবচেয়ে নিচু ধারণা করে বলে গেলেন আমার প্রার্থনায় ওনার দীর্ঘায়িত কামনা না করে মৃত্যু কামনা করব। এটা উনি কি করে বলতে পারলেন? কি করে মুখে আনলেন উনি? একাধারে কৌরির পিঠে আর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকলো মান্যতা। কৌরির কান্নার ধমকে বেঁধে বেঁধে বলা কথাগুলো মন দিয়ে শুনল। ফের মুখে মৃদু হাসি টেনে নরম গলায় শোধালো, দাদা ভাইকে ভালোবেসে ফেলেছিস? তড়িৎ মাথা নাড়ল কৌরি, অর্থাৎ না। মান্যতা ফের শোধালো, তবে তার কথায় এত কাঁদছিস কেন? সে তার অনুভূতি আবেগ থেকে না হয় শোনেনি কথা। তোর মোটেও কান দেওয়া উচিত হয়নি, আর না এত কান্নাকাটি করা প্রয়োজন। সব যেন কেমন এলোমেলো মনে হলো কৌরির। নিজের আবেগ অনুভূতি ওই মানুষটার প্রতি আগ্রহী, তাই বলে কি তার প্রতি ভালোবাসা জন্মেছে কি জানি। তবে ওই মানুষটার প্রতি যে নিজের অগাধ মায়া, এটা অনুভব করে কৌরি। সে মায়া থেকে মান্যতার কথার উত্তরস্বরূপ বলল, আমি কিছু জানি না, তবে ওনার খারাপ আমি কখনো চাইনি আর চাইবো না কখনো। সেখানে ওনার মৃত্যু কামনা করব আমি। উনি এটা কিছুতেই বলতে পারেন না। রাগে হোক বা ক্ষোভে কথাগুলো বলে তিনি দোষ করেছেন, অন্যায় করেছেন। উনি সব দোষ আমার ওপরে বাচ্চে রাগ প্রকাশ করতেই পারেন, তাই বলে উল্টাপাল্টা যে কোনো কথা বলতে পারেন না। হাসলাম মান্যতা। ভালোবাসার জন্মায়নি নাকি? স্বীকার না করলেও কথার আছে ঠিকই বোঝা যাচ্ছে। চৈত্রের খরা নেমে মনে আষাঢ়ের শ্রাবণ ধারা নেমেছে মেয়েটার, তার দাদাভাইয়ের জন্য। কৌরির পিঠে ফের হাত বোলাতে বোলাতে কোমল গলায় বলল, আচ্ছা ঠিক আছে, দাদা ভাই হয়ে মানলাম আমি, ভুল হয়ে গেছে। আর কাঁদিস না, মাইগ্রেন ব্যথাটা আবার শুরু হয়ে যাবে। 2 দিন বাদে ফাইনাল পরীক্ষা। ব্যথা বাড়লে বুঝতে পারছিস কি হবে। আর দাদা ভাই রাগ করে উল্টো পাল্টা বলেছে, আবার ঠিক হয়ে যাবে।
প্রিয় মানুষ বলতে সে তাদের থেকে পাওয়া কষ্ট ব্যথা মনে রাখে না বলতে ভুল, হয়তো ঠিকই মনে রাখে, তবে তাদেরকে বুঝতে দেয় না। তোর সাথে রাগারাগি করেছে, বিশ্বাস কর আমি অখুশি হতে পারছি না। দাদা ভাই প্রিয়জনদের দেওয়া শত কষ্ট শত ব্যথা সহ্য করতে সদা প্রস্তুত। তাকে এমনটা জেনে এসেছি, দেখেও এসেছি, তবে বিপরীত মানুষটাকে সেও ব্যথা কষ্ট ফিরিয়ে দিতে কখনো প্রস্তুত হয় না, পছন্দ করে না। আমার দেখা কষ্ট ব্যথা পেতে দিইনি কখনো, আমার নজর পড়েনি সেই রকম কোনো ঘটনা। তবে তোর কাছে যখন নিজের ব্যথা কষ্টের অনুভূতির কৈফিয়ত চাইছে, বহিঃপ্রকাশ করেছে, তবে বিশ্বাস কর সে অন্তত তোকে ভালোবাসে, তোকে নিয়ে ভাবে, তোকে নিজের ভাবে, সম্পূর্ণ নিজের, যার প্রতি ওর হকদার। না হলে কখনো এরকম করতো না। রাগ করে উল্টো পাল্টা বলেছে তাই কি সে তোর কাছেই ফিরবে? একটু থেমে ফের বলল, দাদা ভাই রাগ করেছে কেন সেটা তো বললি না? কান্না থেমে গেল, এখনো বারবার চোখ মুছছে কৌরি। তার মানে নিঃশব্দে কেটে চলেছে। হাত জ্বলে আবারও চোখ মুছে নিয়ে রয়ে শুয়ে বলল, আমি কেন তাকে দেখতে চাইনি? সেই অভিযোগে অভিযুক্ত করে দুনিয়ার আজে বাজে কথা আমাকে শুনিয়ে গেছেন। এবার শব্দ করে হাসলো মান্যতা। সেই হাসিতে লজ্জা পেল কৌরি। মান্যতা বলল, তা তুই বলিসনি? তুই পরিস্থিতিতে পড়ে যেতে পারিসনি, এখানে তোর দোষ কোথায়? সময় দিয়েছেন আমাকে বলতে, আর আমার কথা শোনার প্রয়োজন মনে করেননি উনি। শুধু নিজের মতো নিজেরটা বলে রাগ দেখিয়ে চলে গেলেন। শব্দ করে দীর্ঘশ্বাস ফেলল মান্যতা। ফের বলল, যাই হোক, খেয়াল তো আমারও ছিল না তুই যে দাদা ভাইকে দেখতে যেতে চাস, বা তোরও দাদা ভাইকে একবার হলেও দেখা উচিত, এটা মাথায় ছিল না। দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট, আবার আমার পরীক্ষার প্রেশার পড়ে গেল, সব মিলিয়ে কি এলোমেলো হয়েছিলাম। দেখলি তো এই কয়দিন আমিও বা ঠিকঠাক এই 4-5 দিনে কয়বার যেতে পেরেছি দাদা ভাইকে দেখতে বলতো? প্রথম দিন তো ওই তাড়াহুড়ে চলে গেলাম, তারপর তো বাড়ি থেকে দাদা ভাইকে দেখতে যাওয়া হয়নি। পরীক্ষা পড়ে গেল, পরীক্ষা দিয়ে আসার পথে সময় করে দেখা করে এসেছি। এই যা, বাড়ি থেকে উগ্র করে তো যাওয়া হয়নি, এর জন্য তোর কথাও বিশেষ খেয়াল ছিল না। সরি রে সোনা, তোর বকার অর্ধেক ভার আমি নিলাম, যদিও বকা তোর শোনা হয়ে গেছে। তবে এবার দাদা ভাই উল্টো পাল্টা কিছু বললে বা রাগ দেখালে আমি বুঝিয়ে দেব তোকে না বকতে, কেমন? আর কাঁদিস না। মান্যতার কথার চলে এবার কৌরির কান্না পুরোপুরি থেমে গেল। হঠাৎই নিজ থেকে জোরে কিছু ভাঙার আওয়াজ আসতেই চমকে উঠল দুজনে। মান্যতার কোমর ছেড়ে তার মুখের দিকে প্রশ্নবিদ্ধ নজরে তাকালো সে। মান্যতা কপাল কুঁচকে কৌরির মুখের দিকে তাকিয়ে রইল। ফের আবার জোরে সোরে কাঁচ ভাঙা শব্দ হতেই মান্যতার কোমর খামচে ধরল কৌরি। মান্যতার হুঁশও ফিরল যেন, মনে মনে কিছু ভাবলো। ফের কৌরির হাতটা চেপে ধরে চোখ বড় বড় করে বলল, চল নিচে, আমার কেন জানি মনে হচ্ছে নিশ্চয়ই এটা দাদা ভাইয়ের কাজ। আতঙ্কে কৌরির হরিণী চোখগুলো আকার ছাড়ল, ভয়ে গলা শুকিয়ে কাঠ হলো। একটু আগে যা রাগ দেখিয়ে গেল, আবার তাকে আর কিছু ভাবার বা বলার সুযোগ না দিয়ে মান্যতা তার হাত খিঁচে টান দিয়ে নিচে দৌড় দিল। অজ্ঞতা তাকে দৌড়াতে হলো। এই নিবান, কি হয়েছে? কথাটা জিজ্ঞেস করতে নিবানের দরজায় পা আটকে গেল নিহারিকা বেগমের। পরিপাটি করে রাখা ঘরের অবস্থা দেখে আতঙ্কিত হলো চোখ মুখ। সহসা ডান হাতটা মুখে চেপে ধরলেন। ওনার পিছে আস্তে আস্তে এসে ভিড় করলো বাড়িতে থাকা সমস্ত মানুষ। ঘরের অবস্থা দেখে সবার মুখাবয়ব এক্সপ্রেশন একই রূপ ধারণ করলো। সবার আতঙ্কিত মনে প্রশ্ন জাগলো, ছেলেটা তো কখনো এত রেগে যায় না বললে ভুল, তবে বহিঃপ্রকাশ তো সহজে ঘটায় না, আর এত বাজে রূপে তো কখনো ঘটায় না। তবে কি এমন হলো এত রেগে গেল? আর এই অসুস্থ অবস্থায় রেগে মেগে রুমের বেহাল দশা করে ফেলেছে। কি বাজে অবস্থা, একাকার অবস্থা করে ফেলেছে রুমের। দরজার পাশের বিশাল আকারের ফুলদানিতে ভেঙে চূর্ণ বিচূর্ণ, তার খণ্ডিত কোনো রূপ নেই। রুমের ওয়াল সেট আয়নাটারও বিশ্রী অবস্থা, ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে চারদিকে।
অল্প একটু অবশিষ্ট কোনো মতে লেগে আছে ওয়ালে। সে ভাঙা আয়নার সম্মুখে দাঁড়িয়েছে নিবান। তার ক্রোধিত মুখ আর বুজে থাকা নজর সেখানে দেখা মিলছে। হঠাৎ কি হলো ছেলেটার? আর এত রেগেই বা গেল কিসে বা কার উপর? নিহারিকা বেগম ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতেই নিবান গম্ভীর কণ্ঠে বলে উঠল,